আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। তাজরিন ট্র্যাজেডির এক যুগ আজ 2012 সালের 24 নভেম্বর তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে প্রাণ হারান 117 জন শ্রমিক, আহত হন অন্তত 2 শতাধিক। এ নিয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, আহত শ্রমিক ও নিহতের স্বজনরা কেন ক্ষতিপূরণ পাচ্ছে না, তাদের পুনর্বাসন নিয়ে কি বলছে কর্তৃপক্ষ? ইশিকা, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে এখানে রয়েছি আমরা তাজরিন ফ্যাশনের সামনে। আপনি জানেন যে শিল্প খাতের সবচেয়ে বড় যে দুর্ঘটনাটি অগ্নিকাণ্ডের ঘটে সেটি কিন্তু এই তাজরিন ফ্যাশনে। সে সময় 2012 সালের নভেম্বর, 24শে নভেম্বর কিন্তু আপনি জানেন যে 117 জন এই দুর্ঘটনা নিহত হন। তার মধ্যে শুধুমাত্র 101 জনে কিন্তু পুড়ে তারা অঙ্গার হয়ে এই ঘটনাস্থলে মারা যান। এরপরে আরও যে অন্য 10 জন তারা কিন্তু এই ভবন থেকে বাঁচার জন্য লাফিয়ে পড়েন এবং সেখানে কিন্তু তারা সেই 10 জনও মারা যান দুর্ঘটনার কবলে পড়ে, লাফিয়ে পড়ে। এরপরে যে অন্য যারা রয়েছেন যারা পরবর্তীতে নিহত হন, আমরা আজকে সকাল থেকে দেখেছি যে দিবসটি উপলক্ষে যেহেতু আজকে একযোগ পূর্তি হলো এই দুর্ঘটনার, এখানে আমরা দেখেছি যে যারা আহত শ্রমিক রয়েছেন তারা এসেছেন, নিহতের স্বজনরা এসেছেন, বিভিন্ন যারা শ্রমিক সংগঠনের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু সকাল থেকে এখানে এসে যারা নিহত তাদেরকে স্মরণে তারা ফুল দিয়েছেন। এর আগে আমরা দেখেছি যে গতকাল কিন্তু সন্ধ্যায়ও এখানে মোমবাতি প্রজ্বলন করেছেন এবং আলোকচিত্র প্রদর্শন করেছেন। শ্রমিকরা যেটি বলছেন যে তারা কিন্তু এই 12টি বছর তাদের যেই ক্ষতিপূরণের জন্য তারা কিন্তু সরকারের প্রতি বারবার তারা আকুল আবেদন জানিয়েছেন, কিন্তু সরকারের পক্ষ থেকে, বিগত সরকারের পক্ষ থেকে নামমাত্র কিছু তাদেরকে সাহায্য করা হলেও কিন্তু সেই ক্ষতিপূরণটি তাদের জন্য পর্যাপ্ত ছিল না। যেহেতু এখন অন্তর্বর্তী সরকার, এই সরকারের কাছে তারা দাবি তুলছেন যে এই সরকার যেন তাদেরকে ন্যায্য যে ক্ষতিপূরণ, এক জীবনের ক্ষতিপূরণ তারা দাবি করছেন সেটি যেন এই সরকার তাদের জন্য করেন এবং যারা নিহত আছেন নিহতের পরিবারকেও যেন এই সহযোগিতাটি করা হয়। আমরা একটু আপনাদেরকে দেখাবো যে আমার পেছনেই কয়েকজন আহত শ্রমিক রয়েছেন, সেই শ্রমিকরা তাদের কাছ থেকে জানবো যে আজকে এক যুগ পরে এসে তাদের দাবিগুলো কি। একটু আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে আজকে এক যুগ হয়ে গেল ওই দুর্ঘটনা, আপনি কয়তলায় কাজ করতেন এবং এই এক বছর এক যুগ পরে এসে আপনাদের দাবিগুলো কি? আমি 5 তলা সুইং অপারেটর ছিলাম এবং আমি 3 তলায় আটকে যাই। 3 তলা সিকিউরিটি আলামিন গেটে তালা দিয়ে দেয় এবং ছেলেরা জ্বালানা গ্রিল কাটতে দিলে পরে আমরা ঝাঁপায় পড়ছি এই কারণে যে আমি আগুনে পুড়ে মারা যাব না, আমি যদি নিচে পড়ে মারা যাই তাহলে আমার লাশটা আমার মা পাবে, তার জন্য। কিন্তু মৃত্যু তো হইলো না, বাচ্চা রইলে এমন বাঁচাই যে মৃত্যু সে অনেক। বাচ্চা থাকাটা আমাদের জন্য অভিশাপ, কারণ আমরা আজকে 12 বছর এক যুগ হয়ে গেছে। আমাদের 3 দফা দাবি, আপনারা সবাই জানেন যে আমরা প্রেস ক্লাবে বসছিলাম, 3 মাস আন্দোলন করছি। আন্দোলন করা অবস্থায় পুলিশ দিয়ে পিটাইয়া ওই স্বৈরাচারী সরকার ভোরবেলা আমাদেরকে তুলে দেয় এবং আমাদের গায়ের উন্নতও ছিল না, অনেক শ্রমিক আহত হয়েছিল, মেডিকেলে ওই জায়গায় ভর্তি হয়েছিল। এবং আমাদের 3টা দাবি, 1 নম্বর দাবি হইলো এক জীবন আয়ের সমতুল্য ক্ষতিপূরণ, 2 নম্বর দাবি হলো পুনর্বাসন, 3 নম্বর দাবি হলো আমাদের সুচিকিৎসা ফ্যামিলি সহকারে, ছেলে মেয়েদের সহকারে, এবং যে মালিকের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি। কারণ এতগুলো শ্রমিকের প্রাণ গেল, 12 বছর এক যুগ হয়ে গেল, এখন তো এই মালিকের বিচার হলো না। আপনাকে ধন্যবাদ। যেমনটি শুনছিলেন ইসিকা, তারা বলছিলেন যে এই ঘটনার জন্য যাদেরকে দায়ী করা হয় এই মালিক পক্ষ, তার কিন্তু এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো শাস্তি কিন্তু তারা দেখতে পাননি, বরঞ্চ তিনি এখন জামিনে বেরিয়ে এসে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পদ নিয়ে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছেন। তারা বলছেন যে এই ঘটনার যদি সুষ্ঠু বিচার না হয় কিন্তু ভবিষ্যতেও এই ধরনের শ্রমিক দুর্ঘটনা ঘটলে তারাও কিন্তু সেখানে বিচারের আশায় ভুগবেন। তো এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটতে পারে, তাই এই ঘটনার সাথে সম্পৃক্ত যারা রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আহত এবং নিহত স্বজনদের। এই ছিল ইসিকা আমার কাছ থেকে তাজরিন ফ্যাশনের সামনে থেকে সর্বশেষ। ইমন, অনেক ধন্যবাদ আপনাকে। তাজরিন ট্র্যাজেডির 12 বছর আমরা সবশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। গাজীপুরের শ্রীপুরে বনভোজনে দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের 3 শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ অফিসের 4 কর্মকর্তা ও 3 লাইনম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, 7 জনকে কি কারণে বরখাস্ত করা হয়েছে?
আপনি জানেন যে গতকাল গাজীপুরের শ্রীপুরে বনভোজনে গিয়ে কিন্তু শিক্ষার্থীদের একটি বাস বিদ্যুতায়িত হয়ে 3 শিক্ষার্থী নিহত হয় এবং 3 জন কিন্তু আহত হয়। এই ঘটনায় কিন্তু আমরা দেখেছি গতকাল দিনভর কিন্তু যারা নিহত হয়েছেন তাদের সহপাঠী শিক্ষকদের মধ্যে কিন্তু একটি যে শোকের ছায়া সেটি কিন্তু ছিল। অর্থাৎ গতকাল রাতে কিন্তু নিহতদের মরদেহ কিন্তু ময়মনসিংহ থেকে রাজশাহী, ফেনী এবং রংপুরে কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ ওই নিহত 3 শিক্ষার্থীর বাড়ি কিন্তু ফেনী, রাজশাহী এবং রংপুরে ছিল। অর্থাৎ দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে অর্থাৎ এই 3 শিক্ষার্থীর নিহতের ঘটনায় কিন্তু গতকাল শনিবার রাতে কিন্তু ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর উপমহাব্যবস্থাপক সহ কিন্তু 4 কর্মকর্তা এবং 3 লাইনম্যানকে কিন্তু বরখাস্ত করা হয়েছে। সেই বিষয়টি আমাদেরকে গতকাল রাতেই নিশ্চিত করেছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর মহাব্যবস্থাপক আকমল হোসেন। তিনি বলেছেন যে প্রাথমিক তদন্তে কিন্তু তাদের যে কিছুটা দায় অর্থাৎ পল্লী বিদ্যুৎ কর্মকর্তা এবং লাইনম্যানদের কিন্তু কিছুটা দায় রয়েছে, সেই কারণে কিন্তু তাদেরকে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু স্থায়ীভাবে ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়টি বলছিলেন। এবং এই নিয়ে একটি তদন্ত কমিটিও কিন্তু গঠন করা হয়েছে। এবং আমরা দেখেছি যে গতকাল সকালে কিন্তু অর্থাৎ দুপুরের দিকে ইসলামিক বিশ্ববিদ্যালয় অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছেন তিনি কিন্তু ময়মনসিংহ এসেছিলেন, রফিকুল ইসলাম, এবং তিনি কিন্তু বলছিলেন যে এই বিষয়টি নিয়ে তিনি সরাসরি কাউকে দায়ী না করলেও কিন্তু তিনি বলছেন যে এখানে কারো দায় রয়েছে এবং সেই দায় কিন্তু কেউ এড়াতে পারে না, সেই বিষয়টি বলছিলেন। এবং সেই বিষয়টি খতিয়ে দেখার আহ্বানও কিন্তু তিনি জানিয়েছিলেন, যার প্রেক্ষিতে কিন্তু গতকাল শনিবার রাতে কিন্তু সেই তদন্ত কমিটি গঠন করা হয় এবং যার প্রেক্ষিতে কিন্তু 3-4 কর্মকর্তা সহ 3 লাইনম্যানকে কিন্তু বরখাস্ত করা হয়েছে এবং তাদের আরো গাফিলতি আছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখে কিন্তু চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে এবং অন্যান্যদের কোনো গাফিলতি আছে কিনা সেই বিষয়টিও কিন্তু দেখবেন। এবং আমরা দেখেছি নিহতদের যখন গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয় তখন তাদের স্বজনরা কিন্তু এই হত্যার দায় কারো না কারো রয়েছে সেই দাবি করে কিন্তু তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবিও কিন্তু তারা জানিয়েছেন। অর্থাৎ এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে গাজীপুরের পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে নিহতের ঘটনা নিয়ে সর্বশেষ। ইলিয়াস, অনেক ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটের নিত্যপণ্যের বাজার দরে ঊর্ধ্বগতি থাকলেও কিছুটা স্থিতিশীল ঠাকুরগাঁওয়ের বাজার। বিস্তারিত জানাতে জয়পুরহাট ও ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল হক রেজা এবং শাকিল আহমেদ। শুরুতেই যাচ্ছি সহকর্মী রেজার কাছে। রেজা, কোন কোন পণ্যের দাম বেড়েছে, এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? হ্যাঁ ইশিকা, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে মাসুয়া বাজার। এখানে কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি যে এই বাজারটিতে কিন্তু জয়পুরহাটের যে শহরের এবং আশপাশের কিন্তু বড় বাজার হিসাবে প্রতিদিনের বাজার কিন্তু এখান থেকে করে থাকেন। তো এই বাজারে আমি দেশ টিভিকে প্রতি 2-1 দিন পর পরই কিন্তু বাজার পরিস্থিতির আপডেট আমি জানাই। তো আজকের যে বাজার পরিস্থিতি সেটা হচ্ছে যে গত 2 দিন আগেও কিন্তু আলুর দাম ছিল 70 টাকা, 75 টাকা সর্বোচ্চ। আজকে কিন্তু 75 থেকে 80 টাকা পর্যন্ত আলুর বাজারে বিক্রি হচ্ছে। আপনি জানেন যে আলু উৎপাদনের জয়পুরহাটের আয়তনে 2য় বৃহত্তম জেলা জয়পুরহাট, এবং পাশাপাশি কিন্তু এখানে কিন্তু যে কাটা আলু, যে সাধারণ মানুষ বেশি দামের আলু না কিনতে পেরে কাটা যে আলু, এই কাটা আলু কিন্তু 50 টাকা দরে কিনছেন। এই আলুটা হচ্ছে বীজ বের করে শুধু কেটে আলুটা আবার বাজারে সরবরাহ করা হয়। সিমের বাজার আজকে 120 টাকা এবং বেগুন 50 থেকে 60 টাকা, মূলা 40 টাকা। তো সর্বোপরি ফুলকপি 50 থেকে 60 টাকা, তারপরে আপনার বাঁধাকপিও এরকম দাম। তো সর্বোপরি বলা যায় যে শীতের আগাম সবজি কিন্তু এই যে সরবরাহ হলেও কিন্তু বাজার পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে নাই, অর্থাৎ বাজার কিন্তু ঊর্ধ্বগতি। আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাই, আপনি তো বাজার করতে এসেছেন, কি অবস্থা জানাবেন? হ্যাঁ, বাজার করতে আসছি। বাজারে আমাদের তো নাবির শ্বাস, আমরা যারা দিন খাওয়া মানুষগুলো, আজকে আমরা তরি তরকারি তো আমাদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে। এবং যেহেতু জয়পুরহাটটা হচ্ছে এমন একটা এলাকা, এখানে মৌসুমী ফসলের এলাকা, এখানে যদি বাজারে এই অবস্থা হয় তাহলে সারা দেশের কি অবস্থা সেটা বোঝা যায়।
এবং আমরা তো ভাই আমাদের এখানে এই সময় বেগুন 4 টাকা 5 টাকা কেজি থাকার কথা, সেই বেগুন আমাদেরকে কিনতে হচ্ছে 60 টাকা কেজি। আমরা এক পোয়ার উপর আধ পোয়ার উপর কেউ কোনো কিছু কিনতে পারছি না, এবং যেটা নিয়ে যায় বাড়ির কোনো এক বেলা তরকারি হচ্ছে না। আর একটু কাঁচামালের বাজার করতে আসলেও দেখা যায় যে আমাদের প্রায় 400-500 টাকা কাঁচামালের বাজার করতেই লাগতেছে। হ্যাঁ, তাহলে আমরা চাল কি দিয়ে কিনবো, তেল কি দিয়ে কিনবো? আমাদের সাধারণ মানুষগুলো, আমাদের কথা কে বলে ভাই? বাজারের মনিটরিং এর কোনো ব্যবস্থা নাই, এখানে সরকারের কোনো পদক্ষেপ নেই। দেশের সরকার আছে বলে সেটাও তো মনে হয় না। কোনো দিক থেকে কোনো মানে গরিবের কথা বলার মতন কেউ নাই। তাই আমরা তখনও যে অবস্থায় ছিলাম, এখন তার চেয়ে আরো বেশি খারাপ অবস্থার দিকে যাচ্ছি বলে মনে হচ্ছে। এবং বাজারে এই অবস্থা। ধন্যবাদ আপনাকে। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের গত কিন্তু প্রায় 1-1.5 মাস 2 মাস থেকে কিন্তু গরুর বাজার কম যাচ্ছে, অর্থাৎ 5,000 টাকা থেকে কিন্তু 20,000 25,000 টাকা পর্যন্ত যে গরু কিন্তু হাটে কিন্তু কম দামে কিনছে কসাইরা, কিন্তু এখানে কসাইরা কিন্তু এই 700 টাকা দরে 650 থেকে 700 টাকা দরেই কিন্তু গরুর মাংস বিক্রি করছে। আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা চৌধুরীর সঙ্গে আমি কথা বলেছি। তিনি যেটি আমাকে জানিয়েছেন যে প্রত্যেকটা ন্যায্য দামের জন্য তারা স্টাক ফোর্সের মাধ্যমে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযোগ পেলেই কিন্তু তারা ব্যবস্থা নিচ্ছেন, এবং সাধারণ ভোক্তারা যেন নিত্য প্রয়োজনীয় বাজার নিয়ন্ত্রণে থাকে, ভোক্তারা যেন কোনো সমস্যায় না পড়ে, এই জন্য মনিটরিং ব্যবস্থা অব্যাহত আছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন ঠাকুরগাঁয়ের বাজার পরিস্থিতি জানাতে শাকিলের কাছে চলে যাব। শাকিল। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি বাজার এলাকায়। আমি এখান থেকে বাজারের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাই যে গত এক সপ্তাহ আগে যেসব পণ্যের দাম আকাশচুম্বী থাকলেও এখন সেসব পণ্যের দাম অনেকাংশে কমে এসেছে। আমি যদি একটু গরুর মাংসের দাম বলি, গত সপ্তাহে গরু মাংস বিক্রি হয়েছে 650 টাকা দরে, আর এখন সেই গরু মাংস বিক্রি হচ্ছে 700 টাকা দরে, অর্থাৎ এখানে 50 টাকা কেজি প্রতি বেড়ে গিয়েছে। এবং খাসির মাংস যদি ধরি, যে গত সপ্তাহেও বিক্রি হয়েছে 800 টাকা কেজি দরে, এখন সেই মাংস 850 থেকে 900 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং সয়াবিন তেল বিক্রি হচ্ছে 167 টাকা লিটারে। একটু চালের দাম বাড়তি আমরা লক্ষ্য করছি, যেমন নতুন স্বর্ণা চাল গত সপ্তাহেও বিক্রি হয়েছিল 45 থেকে 48 টাকা কেজি দরে, এবং সেই চাল এখন বিক্রি হচ্ছে 56 টাকা কেজি দরে। এবং আঠাশ চাল গত সপ্তাহেও বিক্রি হয়েছে 54 থেকে 55 টাকা কেজি দরে, এবং এখন সেই চাল বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। এছাড়াও সবজির বাজারে একটু স্বস্তি ফিরে এসেছে। যেমন ঠাকুরগাঁয়ে শীতকালীন সবজি প্রচুর পরিমাণে আবাদ হয়ে থাকে, সেই কারণে বাজারগুলোতে এখন শীতকালীন সবজি ব্যাপক উঠেছে, এবং এই শীতকালীন সবজি আসার কারণে এখানে শীতকালীন সবজির দাম অনেকটা কমে গিয়েছে, এবং ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি এসেছে। যেমন পুরাতন আলু গতকালকেও এখানে বিক্রি হয়েছে 75 টাকা কেজি দরে, এখন সেই আলু আজকে 5 টাকা 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যেমন কাঠিনাল আলু গতকালকেও বিক্রি হচ্ছে 75 টাকা কেজিতে, এবং সেই আলু আজকে 70 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর নতুন আলু যে বাজারে এসেছে, এই আলু গতকালকেও বিক্রি হয়েছে ঠাকুরগাঁয়ের বাজারগুলোতে 120 টাকা কেজি দরে, এবং সেই আলু আজকে বিক্রি হচ্ছে মাত্র 70 টাকা কেজি দরে। আমরা একটু এখানে আমাদের সঙ্গে একজন বিক্রেতা রয়েছেন, আমরা একটু জানবো তার কাছ থেকে সবজির বাজারে কি ধরনের স্বস্তি আসছে, এবং কোন কোন সবজির দাম কমেছে। যেমন নতুন আলুটার দাম কমছে, নতুন আলু, ফুলকপি, বাঁধাকপি, বেগুন এগুলোর দাম কমছে। ফুলকপি কালকে ছিল 60 টাকা, আজকে 50 টাকা কেজি। বাঁধাকপি কালকে ছিল 50, আজকে 40। আলু নতুনটা কালকে 120 টাকা ছিল, আজকে 70 টাকা কেজি। পুরাতন গুলো 5 টাকা কেজি কমছে। গাজরের দামও কমছে, গাজর ছিল কালকে 120, আজকে 100 টাকা। শশার দাম কমছে, লাউয়ের দাম কমছে, পেঁয়াজের দামও কমছে। পেঁয়াজ দেশি পেঁয়াজ কালকে ছিল 120, আজকে 100। ইন্ডিয়ান কালকে বিক্রি হয়েছে 110 টাকা, আজকে 90 টাকা কেজি, কেজিতে 20 টাকা কমে গেছে। কাঁচামরিচের দামও কমে গেছে। শীতকালীন ফল মনে হয় এগুলোই তো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, নতুন হলে এগুলোই শীতকালীন ফল। আর মূলার দামও কমছে, মূলা কালকে 40 টাকা বেচে, আজকে হলো আপনার 30 টাকা কেজি।
যেমনটি জানাচ্ছিলেন তিনি। শাকিল, ধন্যবাদ আপনাকে। নিত্যপণ্যের দরদাম জানছিলাম ঠাকুরগাঁও ও জয়পুরহাটের সহকর্মীদের কাছে। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে পর্যাপ্ত পরিমাণে আলু আমদানি হলেও চাঁপাইনবাবগঞ্জে কিছুতেই কমছে না আলুর দাম। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, দাম না কমার বিষয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইসিকা, আমি কিন্তু সকাল থেকে এই চাঁপাইনবাবগঞ্জের যে প্রধান আড়ত আছে, আলুর আড়ত, পুরাতন বাজারে অবস্থান করছি। আমি বিভিন্ন জনের সাথে, ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কিন্তু কথা বলেছি। আমি খোঁজ খবর রাখছিলাম চাঁপাইনবাবগঞ্জে যে সোনা মসজিদ স্থল বন্দরে খোঁজ খবর নিয়ে যে বিষয়টি জানতে পেরেছি যে প্রতিদিন অন্ততপক্ষে 20 থেকে 25 গাড়ি প্রতিদিন আলু আমদানি হচ্ছে, কিন্তু একটি সিন্ডিকেট কিন্তু স্থল বন্দরে কাজ করছে। তারা আলুগুলো কিন্তু সরবরাহ করছে না, তারা আলুগুলো তারা মজুদ করেছে। এই মুহূর্তে আমি পুরাতন বাজারে যে বিষয়টি জানতে পেরেছি, এখানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা এবং মাঠ পর্যায়ে, ক্রেতা পর্যায়ে কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকার উপরে। বিক্রেতারা বলছেন এবারে কিন্তু বন্যা এবং সার্বিক বিষয়ে আলুর পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণে কিন্তু আলুর দাম বেড়ে গেছে। আমরা একটু কথা বলতে চাই, কি আপনি একটু বলবেন আমাদেরকে কি আসলে যে আলুর দাম বাড়ছে, আলুর দাম বাড়ার কারণ কি একটু আমাদেরকে একটু বলবেন, আমাদেরকে কি বলেন? আলুর দাম বাড়ার কারণে আপনার বন্যার লেগে পানি হলো, তো মানুষ আলু লেগে গেল ধরেন 40 টাকা কেজি প্রথম থেকে। ফের আবার পানি হলো, ওই আলু মানে 70 টাকা লাগাইলো। এখন ওই আলু ধরেন হাল বেয়া তুলে ফেলে দিয়ে এখন ফের বিছুনের দাম বেশি লাগাইলে মানুষ 70 টাকা কেজি। আলু লাগাইছে মানুষ, আপনার দাম বেশি, সব আলু লেগে গেল আপনার 50-60 টাকা। এখন ধরেন সিন্ডিকেটের বিষয় আছে, বড় বড় যারা পার্টি গৃহস্থের আলু নাই, এখন বড় বড় যারা পার্টি তাদের কাছে আলু আছে, সিন্ডিকেট করে বেশি ওরা ধরেন আলু কিনে রেখেছে, আলু স্টোরে কিনে রেখে। ইসিকা, আপনি শুনছিলেন কি একজন পাইকারি বিক্রেতা যে বিষয়টি জানাচ্ছেন, যারা বড় বড় যারা আছে, যে আড়তদার আছে, তারা কিন্তু আলু মজুদ করে রেখেছে, সিন্ডিকেট করে ধরে রেখেছে। এজন্য মূলত আলুর দাম কমানো যাচ্ছে না। কিছুক্ষণ আগে আমার কাছে আরেকটি ইনফরমেশন এসেছে, চাঁপাইনবাবগঞ্জ বিসিক আছে, সে বিসিকে কিন্তু বড় বড় যারা আলুর আড়তদার আছে তারা কিন্তু আলু মজুদ করে রেখেছে। যারা আলুর মজুদ করে রেখেছে তাদের বিরুদ্ধে আসলে অভিযান প্রশাসন তেমন ভাবে চালাচ্ছে না, দেখেই কিন্তু আলুর দাম কমানো যাচ্ছে না বলে ক্রেতা এবং বিক্রেতারা জানিয়েছেন। আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে হলে প্রশাসনের অভিযান জরুরি, এমনটা প্রত্যাশা সকলের। যে ইসিকা, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের আলুর বাজার থেকে সর্বশেষ পরিস্থিতি। মানিকগঞ্জ ও বাগেরহাটের বাজারগুলোতে শীতকালীন শাকসবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম এবং এস সোহান। শুরুতেই যাচ্ছি সহকর্মী আলিমের কাছে। আলিম, সরবরাহ বাড়লেও দাম না কমার কি কারণ বলছেন বিক্রেতারা? মানিকগঞ্জের বাজারে শীতকালীন সবজি সরবরাহ বেড়েছে, তবে এই শীতকালীন সবজি সরবরাহ বাড়লেও কিন্তু এখনো নাগালের বাইরে সাধারণ ক্রেতা এবং ভোক্তাদের। নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের পরিবারের কিন্তু অনেকটাই দীর্ঘশ্বাস ফেলতে হচ্ছে বাজারে এসে। তারা যেটি বলছেন যে এই সময়টাতে যে শীতকালীন সবজির সরবরাহ কিন্তু প্রচুর রয়েছে এবং বাজার সয়লাভ রয়েছে, তারপরেও বাজার কেন এত ঊর্ধ্বগতি তার কারণ হিসেবে তারা যেটি দেখছেন যে প্রান্তিক কৃষকদের পর্যায় থেকে যে আড়তে যে সবজিগুলো আসে, সেখানে আড়তদারদের ওইখানে যে মধ্যস্বত্বভোগী রয়েছে তারা কারসাজি করে এই দাম বৃদ্ধি করছে বলে তারা দাবি করেছেন। তো আমরা এ বিষয়ে কথা বলেছি যে আড়তদারদের সাথে, খুচরা ব্যবসায়ীদের সাথে এবং কৃষকদের সাথে। তারা যেটি বলছে যে অনাবৃষ্টি এবং যে খরা তাপদাহ গিয়েছে, যে কারণে কিন্তু অনেকে সবজি নষ্ট হয়েছে, যে কারণে তাদের ফলন খরচটা বেশি হওয়ার কারণে তারা যে দামে বিক্রি করছে তাতে কিন্তু তাদের অনেকটা লোকসান হচ্ছে, এটা কৃষকদের দাবি। কিন্তু অপরদিকে ব্যবসায়ীরা দাবি করছেন যে তারা বেশি দামে ক্রয় করে বেশি দামে বিক্রি করছেন। তো আজ যেমন বাজারে বিক্রি হচ্ছে বেগুন 80 টাকা কেজি, ফুলকপি 60 থেকে 80 টাকা কেজি, নতুন আলু যেটা সেটি 100 টাকা কেজি, মূলা 40 টাকা কেজি, সিম 80 টাকা কেজি। তো আসলে যে সবজি যে আসলে 50 টাকার নিচে সবজি নেই বললেই চলে, এবং 50 থেকে 100 টাকা পর্যন্ত সবজির দাম, যা নিম্নবিত্ত এবং
মধ্যবিত্ত পরিবারের জন্য কিন্তু অনেকটাই কষ্টদায়ক বলে যারা জানিয়েছেন। অনেকেই যে ভোক্তারা বলছেন যে এই বাজারে আগে 500 টাকা আনলেও কিন্তু বাজার ব্যাগ ভর্তি বাজার করতে পারতো, কিন্তু এখন 1000 টাকা নিয়েও কিন্তু এক ব্যাগ সবজি তারা ক্রয় করতে পারছেন না। তারা যেটি বলছেন যে সরকারি পক্ষ থেকে যেন বাজার মনিটরিং এবং যে আড়তে যেন মনিটরিংটা জোরদার করা হয়, যাতে কোনো সবজির দাম যেন না বাড়ে, তার দাবি জানিয়েছেন। তো আমরা এই বিষয়ে কথা বলেছি মানিকগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল রয়েছে তার সাথে। তিনি যেটি বলছেন যে তারা নিয়মিত বাজারে মনিটরিং করছেন এবং যে সবজির দাম যাতে না বাড়ে সেজন্য তারা আড়তে নিয়মিত অভিযান চালাচ্ছেন এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ীদের তারা জরিমানাও করেছেন। তার চেষ্টা করছেন যে বাজার যাতে নিয়ন্ত্রণে থাকে, সাধারণ ভোক্তাদের নাগালের মধ্যে থাকে, সেজন্য চেষ্টা করছেন। তো সাধারণ ভোক্তাদের দাবি যে এই ভরা মৌসুমে, এই শীতের মৌসুমে যে সবজির দামটি গত বছর দাম ছিল 10 থেকে 20 টাকা কেজি, সেটি কিন্তু এখন পর্যন্ত 60 থেকে 100 টাকা কেজি। এটি নিয়ন্ত্রণের জোর দাবি জানিয়েছে। তো আমরা এখন চলে যাব আমাদের বাগেরহাটের সহকর্মী রয়েছেন সুহান, তার কাছে। বাগেরহাটের বাজারে কিন্তু শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। সকাল থেকে আমরা বাগেরহাটের যে প্রধান বাজার রয়েছে সেই বাজারে দেখেছি যে শীতকালীন যে বিভিন্ন সবজি রয়েছে, ফুলকপি, পাতাকপি, ওলকপি, সিম, বরবটি সহ বিভিন্ন সবজির কিন্তু সরবরাহ প্রত্যেকটি দোকানে বেড়েছে। তবে সবজির সরবরাহ বাড়লেও দাম কিন্তু সেইভাবে নাগালের মধ্যে আসেনি ক্রেতাদের। আমরা যদি আপনাদেরকে একটু দামটা জানাতে চাই, আজকের বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে 80 টাকা করে, পাতাকপি 60 টাকা, সিম 120 টাকা, ওলকপি 140 টাকা করে, মূলা 50 টাকা করে এবং বাজারে কিন্তু কাঁচা টমেটো ওঠা শুরু করেছে। এই কাঁচা টমেটো বিক্রি হচ্ছে 80 টাকা করে। সাধারণ মানুষ যেটা চিন্তা করেছিল যে শীতকালীন সবজি এর সরবরাহ যখন বাজারে বাড়বে তখন কিন্তু দাম কমে আসবে অন্যান্য সব সবজির, কিন্তু সেই সবজির দাম কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি, এখনো নাগালের বাইরে রয়েছে। এছাড়া বাগেরহাটের বাজারে কিন্তু কিছু শীতকালীন সবজি, শীতকালীন শাক রয়েছে, লাল শাক, সাদা শাক, পালং শাক, মূলা শাক সহ বিভিন্ন প্রকার শাক রয়েছে। এই সব শাকও কিন্তু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা করে তারই, কিন্তু অন্যান্য সময় শীতকালীন এসব শাক 10 থেকে 15 টাকার মধ্যে বিক্রি হতো। এছাড়া বাগেরহাটের বাজারে কিছু নতুন আলু এসেছে, এই আলু বিক্রি হচ্ছে 100 টাকা করে। অন্যান্য সময় নতুন আলু যখন বাজারে আসতো তখন এই আলুর দাম ছিল 60 থেকে 70 টাকা। অবশ্য পুরাতন আলুর দামও বাগেরহাটের বাজারে বেশ বেশি, 75 টাকা করে বিক্রি হচ্ছে। সব মিলে বাগেরহাটের বাজারে সবজির যে দাম সেটি কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষের নাগালের বাইরে। এই দামের ঊর্ধ্বগতির বিষয়টি নিয়ে সাধারণ মানুষ খুবই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে খুচরা বিক্রেতারা বলছেন তারা পাইকারি আড়ত থেকে যেভাবে কিনছেন সেভাবেই কিন্তু তারা বিক্রি করেন। এক্ষেত্রে পাইকারি যেসব আড়ত রয়েছে সেসব জায়গায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন খুচরা বিক্রেতারা। বাগেরহাট থেকে এই ছিল আমার কাছে শীতকালীন সবজির বাজারের সর্বশেষ খবর। ইশিকা। সোহান, অনেক ধন্যবাদ আপনাকে। মানিকগঞ্জ ও বাগেরহাটের শীতকালীন সবজির বাজার দর নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীদের কাছে। চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গতকাল শনাক্ত হয়েছেন 40 জন, মারা গেছেন 1 জন নারী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, ডেঙ্গু সচেতনতায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে কিনা কর্তৃপক্ষ, আপনি আমাদের জানাবেন। ডেঙ্গু রোগীর সংখ্যা বলতে গেলে চট্টগ্রামে দিন দিন বাড়ছে, কারণ চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু মৃত্যুও বাড়ছে। আমরা গত বেশ কিছুদিন ধরে দেখি চট্টগ্রামে ডেঙ্গু কিন্তু মানে বাড়ছে। চট্টগ্রাম নগরের পাশাপাশি আশপাশের যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আমরা গত কয়েকদিন ধরে হাসপাতালে যে খোঁজ রেখেছি, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 45 থেকে 50 জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছেন। এখানে আসার পরপর জরুরি বিভাগে তাদেরকে প্রথমে অবজারভেশনে আলাদা একটা ওয়ার্ডে রাখা হয়, তারপরে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন যাদের ডেঙ্গু শনাক্ত হয় তাদেরকে দ্রুত
হাসপাতালে একটি আলাদা ওয়ার্ড করা হয়েছে, যে ওয়ার্ডে শুধুমাত্র ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে, সেই ওয়ার্ডে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়। পাশাপাশি হাসপাতালের অন্যান্য যেসব সাধারণ ওয়ার্ড রয়েছে ওইসব ওয়ার্ডগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কর্নার খোলা হচ্ছে, সেই কর্নারে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এই চট্টনগরে ইতিমধ্যে বেশ কিছু এলাকাকে কিন্তু ডেঙ্গুর উচ্চ ক্ষমতা সম্পন্ন এলাকা বলে ঘোষণা করা হয়েছে এবং তাদেরকে মানে এই লাল চিহ্ন দেওয়া হয়েছে, কারণ এসব এলাকাতে সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন মানুষ। নগরের পাশাপাশি জেলার যতগুলো উপজেলা রয়েছে তাদের মধ্যে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বুসুর, মিরেশ্বরা, সীতাকুণ্ড, আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, সন্দ্বীপ এইসব উপজেলাতে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। কারণ উপজেলাগুলোতে আমরা যে খোঁজ দিয়ে জেনেছি সেখানে প্রতিদিন গড়ে 10 থেকে 12 জন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অধিকাংশ কিন্তু যারা বৃদ্ধ এবং শিশুরা কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত বেশি হচ্ছেন। চিকিৎসকরা যেটি বলছেন যে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদেরকে অধিকাংশই কিন্তু জ্বর এবং হচ্ছে যে মাথা ব্যথা নিয়ে মূলত হাসপাতালে আসছেন। তারপর পরে তাদেরকে যখন পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তাদেরকে ডেঙ্গুতে শনাক্ত করা হয়। আমরা যেটি সিভিল সার্জন কার্যালয় থেকে পেয়েছি সেটি গতকালকেও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন নারীর মৃত্যু হয়েছে। এই চলতি বছরে এখন পর্যন্ত 21 জন নারী কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন এবং গত 24 ঘন্টা চট্টগ্রামে যে তালিকা আমরা দেখেছি তালিকায় 40 জনের মতো ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। তো প্রতিদিনই হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তো চমেক হাসপাতাল থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে। চাঁদপুরের মাঝঘাটে ইলিশের সরবরাহ কম, নদীতে দিনে ও রাতে জাল ফেলে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা, দামও আকাশ ছোঁয়া। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, প্রতি কেজি ইলিশ এখন কত টাকা দরে বিক্রি হচ্ছে, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ইশিকা, আপনি জানেন যে ইলিশের বাড়ি চাঁদপুর, এই ইলিশের বাড়ি চাঁদপুরের মাঝঘাটে কিন্তু পর্যাপ্ত ইলিশ নেই। এর প্রভাব কিন্তু পড়েছে দামে, অর্থাৎ আমরা দেখেছি গত সপ্তাহের তুলনায় কেজিতে দাম বেড়েছে 600 থেকে 700 টাকা। আমরা দেখেছি আজকে 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2600 থেকে 2700 টাকা, আর 700 থেকে 900 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2300 থেকে 2400 টাকা, আর 600 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2000 থেকে 2100 টাকা। অর্থাৎ গত সপ্তাহের তুলনায় কিন্তু ব্যাপক দাম বেড়েছে। আমরা আজ সকাল থেকে দেখেছি এই পর্যন্ত ঘাটে মাত্র 2 থেকে 3 মণ ইলিশ ঘাটে এসেছে। আমরা বিগত সপ্তাহে দেখেছি যে এই সময়ে 200 থেকে 300 মণ ইলিশ ঘাটে আসতো। এখানে যারা পদ্মা মেঘনা নদীতে ইলিশ ধরেন প্রায় জেলার 1.5 লক্ষাধিক জেলে, আমি জেলেদের সাথে কথা বলেছি যারা সকালে মাছ ধরে এই ঘাটে এসেছেন, তারা বলছেন তারা দিনে এবং রাতে কিন্তু জাল ফেলে নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না, সামান্য পরিমাণ ইলিশ পাচ্ছেন। এতে করে তাদের ফিশিং বোট এবং জেলে নৌকার জ্বালানি খরচও হচ্ছে না, তারা হতাশ হয়ে ফিরছেন ঘাটে। তারা বলছেন যে এই যে বিগত অক্টোবর মাসে তারা কিন্তু মা ইলিশ রক্ষা অভিযান এবং এই মাসের 4 তারিখে ইলিশ ধরা শুরু হয়েছে, এর আগে কিন্তু তারা 22 দিন অলস সময় কাটিয়েছেন। অলস সময়ে তারা জাল এবং নৌকা মেরামত করেছেন। তো তারা আশা করছিলেন যে এই সময়টাতে তারা কিন্তু তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ পাবেন, কিন্তু সেটি পাচ্ছেন না। এখানে যারা আড়তদার রয়েছেন তারাও লোকসানের মুখে পড়েছেন, তারাও হতাশা প্রকাশ করছেন। তারা বলছেন যে এই ঘাটে কিন্তু পর্যাপ্ত ইলিশ নেই এবং ইলিশ শূন্য ঘাট বলা চলে। তো তারা আশা করছেন আগামী দিনে ইলিশের প্রাপ্যতা বাড়বে, ইলিশের প্রাপ্যতা বাড়লে দাম কমে আসবে। তো এই ছিল ইশিকা, চাঁদপুর মাঝঘাট থেকে আমার কাছে। শরীফ, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী শহরে 4 লেন সড়ক প্রকল্প শেষ হওয়ার 2 বছর অতিবাহিত হলেও পরিকল্পিত ফুটপাথ নির্মাণ না হয় ভোগান্তিতে শহরবাসী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন মাওলা। সুজন, এ নিয়ে কি বলছে সওজ ও পৌর কর্তৃপক্ষ, আমাদের বিস্তারিত জানাবেন। শিকা, আপনাকে যদি নোয়াখালী শহরের কথা বলতে হয় তাহলে প্রথমে শুরুতে বলতে হচ্ছে যে নোয়াখালীতে যে বিগত সরকারের সময় 4 লেন প্রকল্পের কাজ শেষ হয়েছে, আজকে প্রায় 2 বছর হতে চললো। তা আসলে এই 2 বছর শেষ হলেও কিন্তু এখনো যে সব সড়কের কাজ শেষ হওয়ার পরে যে ফুটপাথ নির্মাণের কাজ সেটি এখন শুরু না হয় বা ফুটপাথ নির্মাণ না হয় যে শহরবাসী একটা ভোগান্তির মধ্যে রয়েছে। তো এই জেলা সড়ক বিভাগ সূত্রে যেটি জানতে পেরেছি যে সব 4 লেন সড়ক প্রকল্পের কাজ
কাজ শেষ হওয়ার পর রাস্তাতে কিছু অংশ ফুটপাতের জন্য প্রায় 10 থেকে 15টি অংশ ফুটপাতের জন্য রেখে দেওয়া হয়েছে। এটি অত্যাধুনিকভাবে ফুটপাত নির্মিত হবে বলে জানিয়েছে সড়ক জনপদ। কিন্তু আজ অব্দি ফুটপাত নির্মাণ না হওয়ায় কিন্তু যে শহরের মানুষের মধ্যে বিশেষ করে পৌরবাসী চলাচল করতে হিমশিম খাচ্ছে ফুটপাত দিয়ে। আসলে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ফুটপাতে কি অবস্থা, কোথাও এবড়োথেবড়ো অবস্থা রয়েছে, কোথাও উঁচু কোথাও নিচু। আবার ফুটপাতে প্রায় অধিকাংশ জায়গায় হকাররা দখল করে রাখায় অবৈধ দখলে থাকা যে পথচারীরা রয়েছে শহরে আসা বিভিন্ন কাজে, যে প্রান্তিক মানুষগুলো শহরে আসে সেসব মানুষ যে চলাফেরা করতে তাদের ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে। তো আসলে যে সচেতন মহলের মতে যেটি যে খুব শীঘ্রই যে জেলা শহরের ফুটপাত যেটি রয়েছে এটা যদি নির্মাণ কাজ যদি ধরা না হয় বা নির্মাণ কাজ যদি শুরু করা না হয়, তারা যে অতি সত্বর যে ফুটপাত নির্মাণের দাবিতে তারা যে আন্দোলন আছে সে আন্দোলন নামবে। ইতিমধ্যে নোয়াখালী নাগরিক অধিকার আন্দোলন জানিয়েছেন যে তারা ইতিমধ্যে মানববন্ধন করছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো টনক করছে না। তো তারা আশা করছে সড়ক আর জনবিদ্যা খুব শীঘ্রই ফুটপাত নির্মাণের কাজে হাত দিবে। এই হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। সুজন, ধন্যবাদ আপনাকে। এই ছিল দেশ জনপদ সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।